নমস্কার। আজকে বলবো হচ্ছে ধনুরাশিকে নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে ধনুরাশির উপর কি রকম প্রভাব পড়বে এবং কোন দিক থেকে ধনুরাশি লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে 27 অক্টোবর। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা চন্দ্র রাশির উপরে বলা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই আলোচনা, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। তো যাই হোক, মঙ্গল রাশি পরিবর্তন করছে 27 অক্টোবর এবং এই পরিবর্তনের সময়সীমা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। তো অনেক টুইস্ট রয়েছে মঙ্গলের এবারের পরিবর্তনও। মঙ্গল তো এর আগে লাভের ঘরে অবস্থান করছিল তুলা রাশিতে, এবার নিজের ঘরে চলে আসবে, দ্বাদশ ঘরে, দ্বাদশপতি মঙ্গল। মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কারো গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে মেষ রাশি, এবং দ্বাদশ ঘরটা হচ্ছে তার সাধারণ রাশি, বৃশ্চিক রাশি। মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু যে সমস্ত নক্ষত্রগুলো পাচ্ছে, এই নক্ষত্রগুলো যেরকম বিশাখা পাচ্ছে, তারপরে অনুরাধা পাচ্ছে, তারপরে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে, তো এগুলোতেও যথেষ্ট ভালো ফল দিবে। তবে কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। দ্বাদশ ঘরে মঙ্গল, আর প্রত্যেকটা নক্ষত্রে যেরকম ভালো ফল রয়েছে, কিছু না কিছু তো খারাপ দিকও রয়েছে। তো সবগুলোই তুলে ধরবো যে কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে বিশেষ ভালো ফল পাবে। তো মঙ্গল 27 তারিখে রাশি পরিবর্তন করছে, 27 তারিখ অবস্থান করবে বিশাখা নক্ষত্রে। নভেম্বরের 1 তারিখে 1 তারিখে চলে আসবে অনুরাধা নক্ষত্রে, এবং 7ই নভেম্বর আবার কিন্তু মঙ্গল হয়ে যাবে অস্ত। তার সাথে নভেম্বরের 20 তারিখে আবার চলে আসবে হচ্ছে একদম এই জ্যেষ্ঠা নক্ষত্রে। তারপরে 7ই ডিসেম্বর আবার রাশি পরিবর্তন। তবে গোচরের সময় বেশিরভাগই কিন্তু অস্ত থাকবে। তবে প্লাস পয়েন্ট এটাই যে দেবগুরু বৃহস্পতি, ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এই মঙ্গলের উপরে, দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। অতএব বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কালে অনেক সফলতার রাস্তা দেখতে পাবে এই ধনুরাশি। তবে একটা এই মঙ্গলের গোচর নিয়ে যে গোটা কুষ্টিটা বিচার হবে সেটাও না। মঙ্গলের গোচর রয়েছে, মঙ্গলের গোচরের সাথে অনেক পরিবর্তন রয়েছে। যেমন লাভের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে শুক্র 2 তারিখ থেকে, সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাবে, সূর্য মাসের মধ্যভাগে চলে আসবে, সূর্যের আবার নিজভঙ্গ হবে। তারপরে বুধ বুধ আবার নক্ষত্র পরিবর্তন করবে। বুধ কিন্তু আবার নভেম্বরের 10 তারিখে একদম বকরি হবে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে বকরি হবে। অনেকগুলো টুইস্ট রয়েছে। দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি, এটাই সব থেকে বড় টুইস্ট এই সময়কাল হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে শনিদেবের এখন কিন্তু ঢাইয়া চলছে, শনি অবস্থান করছে 4র্থ ঘরে আর রাহু অবস্থান করছে 3য় ঘরে। তো মঙ্গলের যে পরিবর্তন, মঙ্গলের পরিবর্তনের 4র্থ দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকবে, 7ম দৃষ্টি থাকবে বৃষ রাশিতে, যেটা হচ্ছে 6ষ্ঠ ঘর, এবং 7ম দৃষ্টি 8ম দৃষ্টি থাকবে হচ্ছে রাশির 7ম ঘর। দাম্পত্য জীবনের ঘরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে। তো যাই হোক, বিশাখা নক্ষত্রে যখন থাকবে তার কি হয় সেটাও, মানে কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ, সেটা হচ্ছে কি বিশাখা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি রাজার গেট। এক কথায় বলতে গেলে, যে আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় টয় করে আসতো, তাকে যে সম্মান দেওয়া হতো, সম্মান দেওয়ার জন্য রাস্তাতে বড় বড় গেট তৈরি করা হতো। তো সেই সম্মান, যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, রাজ্য জয় করলো, তো বিশেষ সম্মান দেওয়ার জন্য রাজগেট তৈরি করা হতো। তো সেটাকে বুঝাচ্ছে, এবং তার সাথে কুমারের চাককে বুঝাচ্ছে। কুমারের চাক, যে চাকের মধ্যে মাটি রেখে, সে মাটিকে একটা রূপ রেখে দেওয়া, প্রথমে নরম তারপরে শক্ত রাখে, অর্থাৎ নিজের লক্ষ্যকে প্রাপ্তি, নিজের লক্ষ্যকে প্রাপ্তি। তো দ্বাদশ ঘরে মঙ্গল এই নক্ষত্রে এই সময়কালে অবস্থান করবে। তো দ্বাদশ ঘরটা, দ্বাদশ ঘরে থেকে তার যে দৃষ্টিগুলো পড়ছে, সেই দৃষ্টিগুলোর প্রভাবে কি হচ্ছে, যে ঘরগুলোতে পড়ছে সেইগুলোর তো প্রভাব থাকবে এই সময়কালে। তো অনেক দিক থেকে, যেরকম যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, সেই সমস্ত কাজগুলো হবে। এবং দ্বাদশ ঘর হচ্ছে মেডিকেলের ঘর, এবং মঙ্গল হচ্ছে রক্তের কারক। আর এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতি 8ম ঘরে অবস্থান করছে, তার 5ম দৃষ্টি থাকবে এই মঙ্গলের উপর। অর্থাৎ এই সময়কালে যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করছেন, মেডিকেল, রক্তের উপর হয়তো কেউ গবেষণা চিকিৎসা করছে, বা ডাক্তারি নিয়ে পড়াশোনা, বড় সার্জেন, কারণ বড় সার্জেন্ট হতে গেলে মঙ্গলের অবস্থান দেখতে হয়, কারণ অত্যধিক সাহসের প্রয়োজন। তো এগুলোর দিক থেকে একটা উন্নতির যোগ রয়েছে। এছাড়া বিদেশ জাতীয় কাজকর্মের দিক থেকে সফলতা পেয়ে যাওয়া, বিদেশ সংক্রান্ত কাজের দিক থেকে সফলতা পাবে এই বিশাখা নক্ষত্রে। বিদেশে মান সম্মান প্রাপ্তি হবে এই সময়কালে, বা বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন তাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে এই বিশাখা নক্ষত্রে। এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দিক উঠাচ্ছে। এবং এদের আবার কি, কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর কিন্তু লক্ষ্য থেমে থাকে না, অনেকের লক্ষ্য থেমে থেকে যায়, যে কোনো কিছু করলো হলো তো আর কত। কিন্তু এদের যে জিনিসটা থাকে না, এদের কিন্তু সেই গুণটা আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যে এর পরে কি আছে, এর থেকে কি আর বড় লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছাবো। কারণ রাজা যেরকম রাজ্য জয় করে থেমে থাকে না, সেরকম কিন্তু এরকম জিনিসটা থাকে। অনুরাধা বলছে বিশাখা নক্ষত্রের এগুলো ভালো গুণ। এবার খারাপ গুণটা কি, যে দনমন হবে, কোনো কাজ করার আগে হাজারবার চিন্তা করবে যে কাজটা করলে ভালো হবে কি হবে না, মানে না করেও পস্তায় আর করেও পস্তায়। করার পর বলে যে এইটুকু হলো, কাজটা করলাম, এরকম হলো, এটা করাটাই আমার ফালতু হয়ে গেল, এরকম। কারণ এই নক্ষত্রের যে অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং হচ্ছে অগ্নিদেব।
তো ইন্দ্র আর অগ্নি থাকে, যার জন্য কিন্তু এরকম কিন্তু একটা দনমন হয়, করার আগে এরকম হয়। তো যার জন্য ডিসিশনটা নিতে হবে ধৈর্য মাথায়, ঠান্ডা মাথায়, যেখানটাতে ডিসিশন নেওয়ার প্রয়োজন রয়েছে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। গুরুর দৃষ্টি পড়ছে, অতএব কোনো অভিজ্ঞ গুরুজনের দৃষ্টি নিতে হবে, বা যে জ্ঞানী সেই বিষয়ের উপর তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। মোট কথা এই নক্ষত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আর এই নক্ষত্রের যেটা আবার আরো একটি ভালো গুণ রয়েছে, সেটা হচ্ছে যে নিজের লক্ষ্য যদি স্থির করে না, সেই লক্ষ্য কিন্তু পৌঁছায় এরা জীবনে। এদেরকে শুধু লক্ষ্যটা দেখিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্য তোমাকে ওই পথে যেতে হবে, এবং তুমি ওই পথে গেলে তুমি দাঁড়াতে পারবা। এই জিনিসটা দিয়ে দিলে কিন্তু ওই লক্ষ্যের পিছনেই কিন্তু ওরা দৌড়ায় এবং ওদের সফল হয়। এই অনুরাধা নক্ষত্র, অনুরাধা বলছি বিশাখা নক্ষত্র। এই নক্ষত্রটা বেশি দিনের জন্য থাকছে না, 27 তারিখ থেকে একদম ওই 1 নভেম্বর পর্যন্ত থাকছে। তো এই জিনিসগুলো ঘটার সম্ভাবনা থাকবে। আর মাইনাস দিক কি এই নক্ষত্রে, যে শরীর স্বাস্থ্য কিন্তু অতটা ভালো থাকে না। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বিষ এগুলো থাকে এবং নার্ভের অসুখ টসুখ এগুলো হয়, এগুলোর দিক থেকে সাবধান। যে অসুখ বিসুখ হলো ধামাচাপা দিয়ে রেখে দিলাম, তাহলে কিন্তু অসুবিধা করতে হবে আগামী দিনে। অতএব এদিক থেকে সাবধান বিশাখাতে। অনুরাধা নক্ষত্র 1 নভেম্বর থেকে অনুরাধা নক্ষত্রে চলে আসবে, শনিদেবের নক্ষত্র। শনির বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে এই ধনুরাশির। প্লাস পয়েন্ট এটা যে শনির নক্ষত্র অবস্থান করবে মঙ্গল, এবং মঙ্গলের সাথে বুধ এই সময়কালে অবস্থান করবে। এবং নভেম্বরের 2 তারিখে আবার শুক্রের রাশি পরিবর্তন, লাভের ঘরে চলে যাবে। তারপরে শুক্র তো সূর্যের নিজ ভঙ্গ করিয়ে দেবে। আর বুধের সাথে কিন্তু অবস্থান করছে এই দ্বাদশ ঘরে আবার মঙ্গল, আর তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে হচ্ছে শনির উপর। শনি আবার অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ সম্পূর্ণ আধ্যাত্মিক নক্ষত্র, অজয় এক পদ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা করা, নিজের কষ্টকে কষ্ট অনুভব না করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। এটা হচ্ছে রুদ্রের এক রূপ। এই নক্ষত্র যেটা অর্জুন কিন্তু মহাভারতের সময় এই নক্ষত্রেই কিন্তু কঠিন তপস্যা করেছিল। এক পায়ে দাঁড়িয়ে থেকে ভোলে আবার উপাসনা করেছিল, এবং ভোলে আবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। এক পায়ে তো আমরাই দাঁড়িয়ে থাকতে পারি না, সে সময় তপস্যা। তার মানে কি, নিজের দেহের কষ্টটাকে অনুভব, মানে কষ্টকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে চলে যাওয়া। যে কোনো কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে কোনো একটা অসুবিধা হলো, সেই অসুবিধাটাকে না নিজের মনে করে সেটাকে পার করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। এটাই কিন্তু বুঝাচ্ছে অনুরাধা বলছি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। আর যেটা হচ্ছে সাধনার নক্ষত্র, সজ্জন ব্যক্তি, যে দিয়ে পা পড়বে সেই গৃহের উন্নতি, এক কথায় বলতে গেলে হচ্ছে পূর্বা ভাদ্রপদ। এবার অনুরাধা নক্ষত্র হচ্ছে এটা আধ্যাত্মিকের নক্ষত্র। এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্র যেটা বলছে, ব্রহ্মাণ্ডের বিস্তার হচ্ছে 213.13 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এর বিস্তার। 3 তারা নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে কি, দণ্ড দেওয়া হয়েছে। যে দণ্ডর কথা, মানে সেই দণ্ড, যে দণ্ডর উপর হাত রেখে মুনি ঋষিরা মালা জপ করতো। এটা একটা আধ্যাত্মিক নক্ষত্র। এবং তার সাথে এই নক্ষত্রের আরো একটি সিম্বল, সেটা হচ্ছে পদ্মফুল। পদ্মফুল কি চড়া ফোটে, কিন্তু পদ্মফুল থাকে কি ঈশ্বরের হাতে, এবং বহু দেবদেবী কিন্তু পদ্মের উপরই বসে রয়েছে। এটা একটা ভালো সিগন্যাল মানে আধ্যাত্মিকের দিক থেকে। তারপরে কি, যে আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে যে রাধামার আবির্ভাব এই নক্ষত্রে ছিল, তাহলে সম্পূর্ণভাবে এটা কিন্তু আধ্যাত্মিক নক্ষত্র। অনেকে বলে শনির নক্ষত্র খুব খারাপ নক্ষত্র, কিন্তু শনি এই নক্ষত্রে কি কর্ম করতে বুঝাচ্ছে সেটা বুঝতে হবে। তো আমাদের কালপুরুষ চক্রের বৃশ্চিক রাশিটা কি, অষ্টম ঘর মানে কি, গভীর বিদ্যা, গভীর জ্ঞান, ঈশ্বর চেতনা, নিজেকে বিশ্লেষণ করার জায়গা, আধ্যাত্মিকের জগতের ঘর, এবং মোক্ষ ত্রিকোণের ঘর। অর্থাৎ এটা কিন্তু আধ্যাত্মিক জগতের ঘর। অর্থাৎ যত আধ্যাত্মিক পথে থাকবে তত কিন্তু উন্নতি। এবং মঙ্গল যে অবস্থানটা করছে বর্তমানে, সেটাও কিন্তু মোক্ষ ত্রিকোণ হয়ে গেছে, আধ্যাত্মিকের ঘর হয়ে গেছে, দ্বাদশ ঘর, মোক্ষ লাভের ঘর। অর্থাৎ এই সময়কালে যত ধর্মকর্মের দিকে থাকবে, যে কর্মটা করবে সেটা ধর্মপথে করবে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রেখে করবে, সাধনা করবে। কিছু সময় দিতে হবে ঈশ্বরের পথে সাধনা। কিছু সারাদিনে তো অন্তত 1 ঘন্টা তো সময় দিবে, সাধনা তো করবে। তাহলেই করলে যথেষ্ট, মানে অসম্ভবকে সম্ভব করে দিবে। বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত হবে। যারা কোর্ট কেস মোকদ্দমা ঝুলছেন, সেগুলো কাজ তো মানে অনায়াসে হবে, এরকম অবস্থা। কারণ এই নক্ষত্রের জাতিকারা কিন্তু ধনশালী হয়, মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করে। কারণ যেখানটাতে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া যায়, সেখানটাতে এগুলো তো সামান্য তুচ্ছ। তো যার জন্য কিন্তু এটা আধ্যাত্মিক নক্ষত্র। যত আধ্যাত্মিক পথ থাকবে তত ভাগ্যের উন্নতি হবে, তত চচ্চর করে উপরে উঠতে থাকবে। খুব ভালো অবস্থান। তবে এই নক্ষত্রের যে ভালো গুণগুলো বললাম, এর খারাপ গুণও রয়েছে। খারাপ গুণ কি, যে এর নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে মিত্রদের। তো মিত্রদের থাকার জন্য বন্ধু বান্ধবের সার্কেলটা বাড়বে। এবার বন্ধু বান্ধবের সার্কেল বলা মানে যেরকম ভালো বন্ধু সেরকম খারাপ বন্ধু আসবে, টাকা পয়সা ধার নেবে, ফেরত দেওয়ার নাম করবে না। কারণ মঙ্গল কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং তার সপ্তম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে। অর্থাৎ টাকা পয়সার দিক থেকে কিন্তু সাবধান এই সময়কালে। যাকে টাকা পয়সা ধার দিবে তারা ফেরত দেওয়া মুশকিল হয়ে যাবে। তো আবার এই অনুরাধা নক্ষত্রের আবার আরো ভালো গুণ কি, যে টাকা পয়সা মেরে যাবে তাকেও আবার ক্ষমা করে দেবে। আচ্ছা ভাই যা, ঠিক আছে, এরকম ক্ষমা করে দেয় কিন্তু অনুরাধা নক্ষত্রে। বিদেশ সংক্রান্ত কাজ ব্যাপক হয়। কারণ অনুরাধা নক্ষত্র বিদেশ সংক্রান্ত জিনিসটাকে খুব ভালো মতন করে বুঝায়।
খুবই ভালো মতন করে বুঝায় বিদেশ, অর্থাৎ এই সময়কালে ধনুরাশির যে সমস্ত বিদেশের কাজগুলো ছিল, কোনো পরিবর্তন হোক বা ট্রান্সফার হোক বা বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ, বিদেশে যাওয়ার চেষ্টা করা হোক বা বিদেশে রয়েছে বা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা বা কর্মলাভের চেষ্টা বা প্রমোশন বা কোনো বিদেশি কোনো প্রজেক্ট লাভ, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে দুর্দান্ত কাজ হবে এই অনুরাধা নক্ষত্রে। এই নক্ষত্রের এটাই গুণ। এবং এই নক্ষত্রের মাইনাস দিকে বিচ্ছেদ করে দেওয়া, বিচ্ছেদ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা কোন দিকে? বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ হবে, আত্মীয় স্বজনদের সাথে বিচ্ছেদ হয়ে যাবে, পিতামাতার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, এরকম জিনিস কিন্তু বোঝায়। যেহেতু শনি নক্ষত্র, বিচ্ছেদ জিনিসটা উঠে আসে এই অনুরাধাতে, তো বিচ্ছেদ জিনিসটা হয়। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, অষ্টম ঘর থেকে কিন্তু সেই জিনিসটা বিশাল পরিবর্তন, এই জিনিসগুলো কিন্তু বুঝায়। এদিক থেকে সাবধানে থাকতে হবে। ভালো দিক যেটা বললাম, এদিক থেকে অনেক দিক থেকে উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজ হবে। আবার জ্যেষ্ঠাতে যখন ঢুকবে, জ্যেষ্ঠা হচ্ছে কি সংঘর্ষের নক্ষত্র। জ্যেষ্ঠাও কিন্তু, জ্যেষ্ঠা আমাদের ব্রহ্মাণ্ডের যে বিস্তার, সেটা জ্যোতিষশাস্ত্র বলছে 226°40' থেকে একদম 240° পর্যন্ত এই বিস্তার। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ছাতা। ছাতা, তারপরে কানর দিউল, তারপরে যে গোলাকার তাবিজ কবচ, এগুলোকে বুঝায়। তো ছাতা কার মাথায় ধরা হয়? রাজার মাথায় ধরা হতো আগে, আর এখন বর্তমানে উচ্চ আধিকারিকদের মাথায় ছাতা ধরা হয়। তো সেই রকম জিনিসটা, উচ্চ আধিকারিক, চ্যালেঞ্জ থাকবে জীবনে, সংঘর্ষ থাকবে, এবং সেই চ্যালেঞ্জ এবং সংঘর্ষকে মানে তুচ্ছ মনে করে এগিয়ে যাওয়া, কারণ মঙ্গল পুরুষার্থ পরাক্রম করবে, এগুলোকে একদম এগিয়ে যাবে। কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এই সময়কালে, মাথা ঠান্ডা রাখার প্রবল প্রয়োজন রয়েছে। দ্বাদশ ঘরে মঙ্গল রক্তক্ষরণ করিয়ে দেবে, গন্ডগোল, মাথা অশান্তি করিয়ে দেবে। অতএব দিক থেকে সাবধান, যে কোনো কাজ করতে হবে ঠান্ডা মাথায় এবং পরিকল্পনা মাফিক। অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে, বুঝে সুঝে কাজ করতে হবে। কারণ অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার দৃষ্টি মঙ্গলের উপর থাকছে। তো অষ্টম ঘরটা কি? গভীর জ্ঞানের ঘর। তো যে কোনো কাজ করতে গেলে পারাপারি করা যাবে না, একদম মাথা ঠান্ডা করে সুষ্ঠুভাবে এগোতে হবে। ভালো ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান হচ্ছে। অনেকে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানকে অনেক দিক থেকে খারাপ যোগ বলবে, কিন্তু নক্ষত্রগতভাবে যদি বলা যায় তাহলে কিন্তু এই সমস্ত দিকেই উঠে আসছে, এই জিনিসগুলোই উঠে আসছে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে। তবে একটা মঙ্গল, এই মঙ্গল দিয়ে যে গোটা রাশিটার বিচার হবে সেটাও না, অন্যান্য গ্রহদের অবস্থান রয়েছে, তাদের পরিবর্তন রয়েছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, অনেক দিক থেকে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে। ডিফেন্স লাইনের কাজগুলো যথেষ্ট ভালো হবে। সন্তানের চিন্তামুক্ত হবে, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। ছোট ভাই বোন দের সাথে সম্পর্ক আবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে অনুরাধাতে যখন থাকবে। ওদের দিকটাই কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের বৈদেশিক অর্থ উপার্জনের প্রবল ভালো সময়। এবং খাবারের কাজ বা খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দিবেন, বাবার কাছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। যারা গুরুর দীক্ষা নেন অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, উন্নতি চরম শিখর উঠবে। এবং ধনুরাশির যে সাড়ে সাথী বলছি ঢাইয়া চলছে, দেবগুরুর দৃষ্টিতে সেই ঢাইয়ার প্রভাবও একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতির এই তো অষ্টম ঘরে এটা অবস্থান, এটা টেলার চলছে। এরপরে যখন সেই অরিজিনাল অবস্থান আসবে তখন তো মানে জয় জয়কার ধনুরাশির। এখন সাড়ে সাথী বলে থাকবে না, সাড়ে সাথী বলছি, ঢাইয়া বলে প্রভাব থাকবে না, চারিদিক থেকে উন্নতি হবে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেওয়া উচিত, ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।